বিশেষ আয়োজন মুখোমুখিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পারভেজ রেজা। আমাদের সাথে আজ উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে। প্রথমেই প্রশ্ন করতে চাই যে সরকারের প্রায় 2.5 মাস হতে চলল, আর অল্প কিছুদিন বাকি আছে। খুবই কম সময় এটা কোনো মূল্যায়ন করার জন্য, কিন্তু তারপরও শুরুটা কেমন হলো? আমরা যাত্রা শুরু করেছি আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে প্রদত্ত জনগণের জন্য যে সমস্ত অঙ্গীকার আমরা করেছিলাম সেটা পরিপূরণের মধ্য দিয়ে। আমাদের এই যাত্রাটা মর্নিং শোজ দি ডে। আমরা 180 ডেজে কী কী পরিকল্পনা বাস্তবায়ন করব সেটা ট্র্যাডিশনালি বিভিন্ন নিউ গভর্নমেন্টের 100 ডেজ পরিকল্পনা থাকে। আমরা করেছি 180 ডেজ, কিন্তু সেই পরিকল্পনা আমরা এখনও দেশবাসীর সামনে পুরোটা প্রকাশ করিনি। আমরা চাই প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে সেটা জনগণ বুঝতে পারবে, তখন আমরা প্রকাশ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। ইনশাআল্লাহ দেশবাসীর সহযোগিতায়, সকলের সহযোগিতায় এই পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একটা ভঙ্গুর অবস্থা থেকে, একটা ফ্রেজাইল অবস্থা থেকে আমরা মোটামুটি অর্গানাইজ হওয়া শুরু করেছি, এবং আমরা নৈতিকভাবে একটা মোরাল বুস্ট আপ করার চেষ্টা করছি সকল শৃঙ্খলা বাহিনীকে, এবং তাদেরকে রিঅর্গানাইজ করে মাঠ পর্যায়ে, কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে, জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি। দায়িত্ব নেয়ার অল্প কিছুদিনের মধ্যেই তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিশেষ করে ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করে সর্বশেষ কৃষি কার্ড পর্যন্ত আর কি। কিন্তু এর সাথে অর্থনীতির যেই জায়গাটিতে একটু সমালোচনা আছে যে এটি ওইটাই অ্যাড্রেস করার চেষ্টা করছি আছে কিনা, বা আমাদের অর্থনীতির আছে কিনা। গণ অভ্যুত্থান পরবর্তীতে জনপ্রত্যাশা এবং শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি নতুন সংস্কারকৃত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য অনেক সংস্কারে আমরা হাত দিচ্ছি, যেগুলোর জন্য অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত হওয়া দরকার, আর্থিক সামর্থ্য বৃদ্ধি করা দরকার। অথচ আমরা উত্তরাধিকার সূত্রে যা পেয়েছি এটা বিশাল অর্থনৈতিক দৈন্যতা ছিল, এবং ব্যাংকিং সেক্টরে বিশাল বিশৃঙ্খলা ছিল। এই অবস্থা থেকে আর্থিক খাতকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, আর্থিক সামর্থ্য অর্জন করা, রাজস্ব আয় বৃদ্ধি করা, উন্নয়ন বাজেট বৃদ্ধি করা, এগুলো সরকারের জন্য অবশ্যই চ্যালেঞ্জ। কিন্তু এটা 2 মাসে কতটুকু সুসংহত করা গেছে সেটা প্রশ্ন তোলা যাবে, কিন্তু সময় দিতে হবে এই সরকারকে, যাতে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আমরা নিয়ে আসতে পারি। তার উপরে আছে হলো আমাদের বিভিন্ন সংস্কার খাতে বিশাল ব্যয়ের একটা বিষয় জড়িত আছে। আমরা যে সংস্কারই করতে যাই না কেন তার সাথে আর্থিক সংশ্লেষ আছে। তো সেই জন্য আমাদেরকে একটু সময় নিতে হবে। আমরা কেবল মার্চ মাসে যাত্রা শুরু করেছি বলা যায়। ফেব্রুয়ারির 17 তারিখে আমরা শপথ নিয়েছি, সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। আমি ক্ষমতা বলি না কখনো। তারপর থেকে রোজা, রমজান, বিভিন্ন দিবস, বন্ধ, এগুলো করে আমরা সংসদের ফার্স্ট সেশনটা এখনও যেটা চলছে সেখানে আমরা বহুবিধ কর্মকাণ্ড একই সাথে করতে হয়েছে, আইন প্রণয়ন সহ। এই নতুন গভর্নমেন্টের যাত্রাটায় আমরা এই যে পয়লা 1 মাস দম ফেলার কোনো ফুরসত পাইনি। তো বলতে গেলে মার্চের শেষ দিক থেকে আমরা মোটামুটি একটু অর্গানাইজড ওয়েতে মনোযোগ দিতে পারছি। তার আগে আমাদের লেজিসলেশনে অনেক সময় নিয়েছে আইন প্রণয়নগুলোর, সংসদে সরকারকে একটা রেগুলার শেপে নিয়ে আসতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলার যে ভঙ্গুর অবস্থাটা আমরা দেখেছি, পুরো তাদের সময়টা জুড়েই বিশেষ করে মব সন্ত্রাসটা একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছেছিল। ভিন্ন মত বা ধর্মীয়ভাবে সংখ্যালঘু যারা, তাদের উপর একটা ভালনারেবিলিটি ছিল। কিন্তু পুলিশ কি ওই কনফিডেন্টটা এখনও পেয়েছে যে তারা এখন এগুলো কঠোর হাতে দমন করবে? কারণ কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ নিজেই কনফিউজ যে তারা শক্ত হাতে বিষয়গুলো ট্যাকেল করবে কিনা। আমি যদি উদাহরণ হিসেবে দেখি যে কুষ্টিয়ার এই ঘটনাটি, অনেকেই বলছেন যে পুলিশ যদি আগে থেকেই খুব বেশি অ্যাক্টিভ হতো তাহলে এই 11 এপ্রিল এই ঘটনাটা ঘটতো না। তো সেক্ষেত্রে কি ওই কনফিডেন্সটা এখনও পুলিশ পাচ্ছে না?
একটা নির্দিষ্ট ঘটনা তাকে বিশ্লেষণ করে টোটাল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিশ্লেষণ করা যায় না। নরসিংদীতে একটা কিশোরী ধর্ষিত হয়ে তাকে হত্যা করা হয়েছিল, 24 ঘন্টার মধ্যে আইডেন্টিফাইড করা হয়েছে, আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। এইভাবে আমরা জঙ্গল সলিমপুরে আমরা যৌথ অপারেশন চালিয়ে একটা রাষ্ট্রের মধ্যে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হয়ে গেছিল, যে এই জায়গাটা অপরাধীদের স্বর্গরাজ্য হয়েছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে, নিয়ন্ত্রণে আছে। এখন ওখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা ওখানে একাডেমি করার প্ল্যান করছি। এইভাবে আরও অনেক ঘটনা হয়েছে। কুষ্টিয়ার ঘটনার ব্যাপারে দুইটা উগ্রবাদী শক্তি সম্মিলিতভাবে এটা পরিকল্পিতভাবে একটা এই অপরাধটা সংগঠন করেছে বলে আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। কারণ 2-1 বছর আগের একটি রেকর্ড ভিডিও পরিকল্পিতভাবে 2-1টা আইডি থেকে ছড়ানো হয়েছে, ছড়ে ওখানে লোকজনকে সংগঠিত করা হয়েছে। তারা একত্রিত হয়ে যে জায়গায় গিয়েছে সেখানে গোয়েন্দা তথ্য যথেষ্ট ছিল না বলেই আমার ধারণা। কিন্তু যখনই এই ঘটনাটা সংগঠিত হলো হঠাৎ করে, তারপরে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং যে ভিকটিম যে হত্যাকাণ্ডের শিকার হলো তার কোনো আত্মীয় স্বজন মামলা করতে চায়নি, পলাতক ছিল। তারা 2 দিন পরে মামলা দায়ের করেছে, মামলা রেকর্ড করা হয়েছে, তদন্তনাধীন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেটা তো আছে। এক ধরনের ভয়ের কারণে তারা যায় না আর কি। কারণ হ্যাঁ, ওই শক্তিটা কিন্তু যেটার কথা বলছেন, আমরা যে প্রাথমিক যে তারা তদন্ত তো খুব রিপোর্টটা active। পেয়েছি, যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আইন নিজের হাতে তুলে নিতে চায়, তারা পরিকল্পিতভাবে এই ভিডিওটা 2 বছর আগের পুরাতন একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। তো এখানে আপনি বলতে পারেন যে আগে থেকে কি ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না? আগে থেকে অনুমান করা যায় যে এরকম কোনো একটা ঘটনা হবে, কিন্তু কোনো পরিকল্পিতভাবে কোনো উগ্রবাদী শক্তি বা আমি এদেরকে এক্সট্রিমিস্ট বলতে চাই আর কি, যদি এরা করে। ইংরেজিতেই শব্দটা ওভাবে ভালো, এক্সট্রিমিস্ট। আমরা এখানে অন্য কোনো থ্রেড দেখি না। এক্সট্রিমিস্ট গ্রুপ পরিকল্পিতভাবে এই ঘটনাটা সংঘটিত করেছে। এখন তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তো এইটার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কোনো বিষয় জড়িত না। ব্যর্থ হবে যখন তারা তদন্ত করতে ব্যর্থ হবে বা তাদেরকে আইনের আওতায় আনতে ব্যর্থ হবে, তখন। আপনার দিক থেকে ওই ধরনের মানে বোল্ড নির্দেশনাটা আছে কিনা যে এই সব ক্ষেত্রে আমরা যেটা দেখি অবশ্যই 5ই আগস্টের পরে তাদের ভিতরে এক ধরনের যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ রোলটা প্লে তারা গত এই 2 বছর ধরে কম করেছে। কারণ ছিল অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন, তারা অস্থায়ী ভিত্তিতে সরকার পরিচালনা করে। জনগণের সরাসরি কোনো ম্যান্ডেট থাকে না, যার কারণে যেমন ইনভেস্টমেন্ট আসে না, ব্যবসা বাণিজ্য হয় না, কোনো কনফিডেন্স থাকে না। একই বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও হয়েছে। কারণ দেখা গেল সবসময় যমুনা ঘেরাও করে, তখন যিনি সরকার প্রধান ছিলেন তিনি বলে যে আমি পদত্যাগ করব এইভাবে হলে, এটা সরকারের ভূমিকা হতে পারে না। সরকারকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হয়, চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে হয়, কমান্ড দিতে হয়, সেগুলো তাদের ছিল না। এখন আমাদের সমস্ত জায়গায় কমান্ড এস্টাবলিশড হয়েছে, দেয়া আছে, তারা আইনানুগভাবে সব কিছু মোকাবিলা করবে, পলিটিক্যাল ডিসিশন দেয়া আছে। এটা একটা রাজনৈতিক সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। সুতরাং তারা জানে যে তারা পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে যথাযথ আইনানুগ নির্দেশনা পাবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে। এটা অন্য কোনো সিচুয়েশনের সাথে কম্পেয়ারেবল না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবার একটু জাতীয় রাজনীতি নিয়ে আসি। যে জুলাই সনদ নিয়ে আপনি সংসদে আপনার বিশদ ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন। এখন আসলে আপনারা যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, যে আপনারা যেটা স্বাক্ষর করেছিলেন 84টা প্রস্তাব সম্বলিত যে বিষয়টি আপনারা সবাই মিলে স্বাক্ষর করেছিলেন, এবং পরবর্তীতে সরকার যে 48টায় নিয়ে আসলো,
আপনারা এখন আসলে কোন জায়গাটা নিয়ে কি প্রক্রিয়াটায় আসলে এগোবেন? কারণ এটি নিয়েই কিন্তু আগামী দিনের রাজনীতির একটি পথ তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল। বিষয়টা পরিষ্কার, ঘোলাটে যারা করছে তারা নিজেরাও পরিষ্কার না। আমাদের ঘোষণা পরিষ্কার, আমরা রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। ৩৩টা দলের মধ্যে ২-১টি দল বাদে বাকি সবাই স্বাক্ষর করেছে। কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া ওই জুলাই সনদে বলা আছে, যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, তার প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা মেনে চলব, আমরা এটা বাস্তবায়ন করব। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রায় সব পাবলিক মিটিংয়ে এবং সরকারিভাবে যেখানে যা বলা দরকার এইভাবেই বলেছেন, আমরা বলছি। সমস্যা হচ্ছে যারা জুলাই সনদ বাস্তবায়ন চায় তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য জাতীয় সংসদে সংবিধান সংশোধনী কমিটিতে এখনো পর্যন্ত নাম দেয়নি, জমা দেয়নি। আমরা আহ্বান করেছি দেওয়ার জন্য। তারা তো আরেকটা পরিশোধই করতে বলছে। আমরা বলছি যে সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছেন, এই বিষয়ে কি কোনো ঐকমত্য হয়েছে? কোনো সনদ স্বাক্ষরিত হয়েছে? কোনো রাজনৈতিক সমঝোতা হয়েছে? কোনো সাংবিধানিক বৈধতা আছে? কিছুই তো নেই। এখানে আমরা কেউ তো সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। তারা বলছে যে জুলাই সনদের বাইরে সংবিধান সংস্কার আদেশ, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ নামে একটা অর্ডার ইস্যু হয়েছিল রাষ্ট্রপতি। তা আমরা বলেছি এটা তো অবৈধ অর্ডার। কোনো অর্ডারের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তিত হয়ে যাওয়ার আইন হতে পারে না। সেই ক্ষমতা রাষ্ট্রপতির নাই, সংবিধান তাকে দেয়নি। কেউ যদি করে থাকে সেটা অবৈধ হয়েছে, সেটা তখনও বলেছি আমরা, এখনও বলছি, সংসদেও বলছি। গণভোটের কী হবে? অবশ্যই গণভোট জনগণের রায় দেওয়ার অধিকার আছে, দিয়েছে। সেই হিসাবেই আমরা জুলাই জাতীয় সনদে তাদের সমর্থন পেয়েছি। তারা বলছে ওখানে একটা কোয়েশ্চেন ছিল যেটা আদেশের অন্তর্ভুক্ত, যেখানে আদেশ বৈধ নয়, সেখানে একটা অংশ তারা এভাবে ইম্পোজ করতে পারে না যেটাতে বলতে পারে যে 4টা প্রশ্ন দেওয়া হলো একসাথে আপনি হ্যাঁ বা না বলবেন। এটা সঠিক হয়নি। কিন্তু আমরা জনমতকে শ্রদ্ধা করি, গণভোটকে শ্রদ্ধা করি। ওই সময় যদি তাদের গণভোটের রায় ইস্যুটা, অনুসারে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। ওই সময় যদি গণভোটের এই বিষয়গুলো আপনারা সামনে নিয়ে আসতেন, আমরা নিয়ে এসেছি। কিন্তু আমরা তাহলে হয়তো পুরো স্ট্যান্ডিং কমিটির মিটিং করে ফুল বডি আমরা প্রেস করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রেকর্ড আছে, যে আমরা জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে বাধ্য নই। আমরা সেটা তখনও প্রকাশ করেছি। এমন নয় যে এটা ভোটের আগে প্রকাশ করিনি, অনেক আগে প্রকাশ করা হয়েছে, আদেশ জারির পরের থেকে প্রকাশ করা হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো ক্ষমতা ছিল না, বৈধতা ছিল না সংবিধান সংশোধন হয়ে যায়, ধারা পরিবর্তন হয়ে যায় সেরকম কোনো আদেশ জারি করে। এবং আদেশ জারির ক্ষমতাই 1973-এর 7 এপ্রিলের পরে আর রাষ্ট্রপতির ছিল না। অনেকে বলছে রাষ্ট্রপতির আদেশ তো জারি করতে পারে। ইয়েস, দিস ইজ এক্সিকিউটিভ অর্ডার, যেটা সংবিধানের বিভিন্ন জায়গায় বলা আছে, এসআরও টেসআরও সহ। আর যেগুলো রুলস করার বিষয় আছে, যেমন আপনার এক্সিকিউটিভ অর্ডারের ক্ষমতা আছে 55(2)-তে প্রধানমন্ত্রীর। এখন সংসদের যে বিধি প্রণয়নের ক্ষমতা আছে সেটা আছে 75। সুপ্রিম কোর্টের রুলস প্রণয়ন করার ক্ষমতা আছে 107-এ। এবং বিভিন্ন জায়গায় এগুলো আদেশ বা বিধি প্রণয়ন হবে। বাট দিজ আর নট দি লেজিসলেটিভ অর্ডার। লেজিসলেটিভ অর্ডার ডিফারেন্ট, এক্সিকিউটিভ অর্ডার ডিফারেন্ট। লেজিসলেটিভ অর্ডার করার ক্ষমতা প্রেসিডেন্টের আর নাই 7 এপ্রিল 1973-এর পরে। 2010 সালে যখন পঞ্চদশ সংশোধনীটি হয় তখন আওয়ামী লীগ আপনাদের কাছে একটা নাম চেয়েছিল, আপনারা তখন যাননি আপনাদের পলিটিক্যাল স্ট্যান্ড থেকে। এখন যদি আবার তারা সেই পথে হাঁটে তাহলে বিষয়গুলো কি মানে ঐক্যমত্য বা সবাই মিলে করার যে সংশোধনের যে বিষয়টি আসে সেই পথে কি এগোনো যাবে? না, বিরোধী দলের পক্ষ থেকে এখনো নাম দেয়নি মানে দিবে না তা তো নয়। আমরা অ্যাপ্রোচ করেছি, তারা হয়তো সময় নিচ্ছে।
আমরা আশা করি তারা সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে তাদের প্রতিনিধির নাম দিবেন। আমরা তারা তো এই পরিষদে আটকে আছে। দ্যাটস ডিফারেন্ট ডিবেট। তারা যদি সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করা মিটিং এবং সদস্য হিসেবে শপথ তারা নিয়েছে বলে, দিস ইজ এ কোয়াইট ডিফারেন্ট ডিবেট। আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা সে মতে যেতে পারবো, এই কথাগুলো জুলাই জাতীয় সনদে বলা আছে। তো সুতরাং আমরা ম্যান্ডেট পেয়েছি, আমরা জুলাই জাতীয় সনদ অনুসারে এবং তার বাইরে জনগণ যা কিছু চেয়েছে ম্যান্ডেট অনুসারে আমাদের ইশতেহারকে যারা সমর্থন করেছে তারা, সুতরাং আমরা সেইভাবে আরও কিছু সংশোধনী আমরা এখানে অ্যাড করব। সেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার, আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের প্রতিশ্রুতি। তো আমি আশা করি বিরোধী দলের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. আপনারা অনেকগুলো অধ্যাদেশ শেষ পর্যন্ত পাশ করেননি, বাতিল হয়েছে, বা আপনারা রেখেছেন সামনের দিনগুলোতে করবেন বলেছেন, যেটা আপনারা আরও যাচাই বাছাই করে আইন আকারে বিল আকারে নিয়ে আসবেন। তো সেই ক্ষেত্রে যে গুম সংক্রান্ত বিষয়টি, যেটি মানবাধিকার কমিশনের বিষয়টি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত বিষয়গুলো, এগুলো মানুষের কাছে একটু ভিন্ন বার্তা গেল না? যে গভর্নমেন্ট যখন ক্ষমতায় যায় তখন তারা অন্য এক ধরনের কথা বলে, বিরোধী দলে থাকলে অন্য কথা বলে। স্পষ্ট কথা বলেছে সংসদে। কিছু অধ্যাদেশ আমাদের, যেমন সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারপতি নিয়োগ, বিচারক নিয়োগ, আর আরেকটা হলো মানবাধিকার কমিশন, গুম কমিশন সহ কিছু অধ্যাদেশ আছে, দুর্নীতি দমন কমিশন, এই বিষয়গুলো আমরা বলেছি আমরা ব্যাপক আলাপ আলোচনার প্রয়োজন আছে। এই আইনগুলো ডিফেক্টিভ ছিল, খুব তাড়াহুড়ো করে তারা এই অধ্যাদেশগুলো জারি করেছে, এবং সেটার মধ্যে যে কন্ট্রাডিকশনগুলো ছিল মূল আইনের সাথে, আইসিটি আইনের সাথে, সেগুলো আমরা ওখানে উল্লেখ করে পরিষ্কার করেছি যে এগুলো একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। তো এগুলো আলাপ আলোচনা না করে দুর্বল আইন প্রণয়নের ভ্যালিডিটি দেওয়ার কোনো মানে হয় না। তো সুতরাং আমরা সেই সময়টা নিয়েছি প্রতিশ্রুতি সহ, যেগুলো নিয়ে আমরা পার্লামেন্টের বাইরে এবং ভিতরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপরে একটা সমৃদ্ধ আইন বিল নিয়ে আসবো পার্লামেন্টে উইথ কমিটমেন্ট। এখানে রিফিউজ তো কেউ কিছু করেনি। সংশোধনের বিষয়ে কি কোনো কিছু এই অধিবেশনে বা আগামী অধিবেশনে কি কোনো, মানে এটার আপনাদের টাইম লাইন আছে কিনা? সংবিধান সংশোধনের বিষয়টা নেহায়েত পার্লামেন্টের ভিতরের বিষয়। এটা বিশেষ কমিটি হবে, সেখানে আলাপ আলোচনা হবে। পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করছে সকল রাজনৈতিক দল, তাদের সদস্যরা থাকবেন। যারা রাজনীতি করেন, পার্লামেন্টে আসতে পারেন নাই, সে সমস্ত রাজনীতিবিদদের সাথেও কথা বলতে হবে, প্রেসের সাথে কথা বলতে হবে, এডিটরদের সাথে বিশেষ করে, তারপরে আইনজীবীদের সাথে এবং সুপ্রিম কোর্ট বারের সাথে, বিচারকদের সাথে, সবার সাথে কথা বলে তারপরে একটা সমৃদ্ধ বিল আমরা আনতে পারবো সংবিধান সংশোধনের। এরপরে তো পার্লামেন্টে চিন্তা করেছেন যেটা কোনো টাইম ফ্রেম কতদিন লাগতে পারে, বা সেটা আমরা টার্গেট ফিক্স করলে হয়তো বা আমরা সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সেটা করতে চাই, কিন্তু এই বিষয়ে একদম সুনির্দিষ্ট কোনো সময় বলার মতো অবস্থা এখনো আসেনি। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির অবদান অনস্বীকার্য, এবং সেটি বিভিন্ন সময় বিএনপি তার কার্যক্রমে দেখিয়েছে। তো যেটি আওয়ামী লীগ তার নানা ধরনের কর্মকাণ্ডের কারণে এক কোণঠাসা অবস্থায় আছে, দেশ ছেড়ে তাদের নেত্রী পালিয়ে গেছেন, কিন্তু আপনারা বলেছেন যে আপনার কোনো অর্ডারের মাধ্যমে দলকে নিষিদ্ধ করতে চান না। এই বক্তব্যটা আমরা বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে শুনেছি, কিন্তু আবার দেখলাম যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এনে তাদের কার্যক্রমটি নিষিদ্ধ করে রাখা হয়েছে। যে আসলে আওয়ামী লীগের বিষয়ে যে তাদের রাজনৈতিক করার না করার এই বিষয়টা আসলে এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সরকারি সিদ্ধান্তের জায়গায়? এক সময় আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন ছিল এবং গণতান্ত্রিক ধারায় তারা আন্দোলন করেছিল। স্বাধীনতার পরে একবার তারা নিজেরা নিজেকে নিষিদ্ধ করে বাকশাল করেছিল। তারপরে তারা আবার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আইনি প্রক্রিয়ায় তারা আবার বৈধতা পায় রাজনীতি করে। কিন্তু তারা যখনই গণতান্ত্রিকভাবে একটা পরিবেশ পেয়েছে রাজনীতি চর্চায়, তারা ঠিক তার অপব্যবহার করে গণতন্ত্রকেই বিনাশ সাধন করেছে। সেটা তাদের ইতিহাস বলছে।
সেটা যেমন ৭৫-এ বলেছে, সেটা ২৪-এও একই হয়েছে। তারা তাদের ডিএনএতেই গণতান্ত্রিক রাজনীতি নেই, এবং শেষ পর্যন্ত তারা নিজেদেরকে একটা রাজনৈতিক অপশক্তি এবং মাফিয়া গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত করে এই দেশ থেকেই বিতাড়িত হয়ে গেল। এটাই তাদের ইতিহাস। নানাভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে। আইনিভাবে কোন সংগঠনকে এইভাবে মানে আমার প্রশ্নটা যেটা এক্সিকিউটিভ হলো অর্ডারে যে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ এইভাবে তারা পরবর্তীতে ভিকটিম কার্ড প্লে করে জনগণের কাছে গিয়ে এক ধরনের আবার তারা মানে যেটা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে যে আমাদেরকে আদালত আইনি মারপ্যাচে ফেলে আমাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে, এইভাবে তাদের ফিরে আসার আশঙ্কা করা পৃথিবীর ইতিহাসে নজির আছে, যারা গণহত্যার দায়ে অভিযুক্ত দায়ী সে সমস্ত রাজনৈতিক সংগঠন অনেক জায়গায় আইনিভাবে নিষিদ্ধ হয়েছে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনি সেই ইতিহাসগুলো দেখেন। আওয়ামী লীগ সেই দল যারা এই দেশে গণহত্যা চালিয়েছে, আসমান থেকে হেলিকপ্টার করে গুলি করে নিরীহ জনগণকে হত্যা করেছে, ঘরের ভিতরে নারী শিশুদেরকে হত্যা করেছে। তারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে আর দাবি করতে পারে না। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে রাজনৈতিক দল হিসেবে। লেট দি কোর্ট ডিসাইড একটা। আর জনমত সেটা গণ অভ্যুত্থানে প্রকাশিত হয়েছে। তারা এই দেশে আওয়ামী লীগের মতো কোনো মাফিয়া গোষ্ঠী, অপশক্তি, অগণতান্ত্রিক শক্তিকে রাজনীতির মাঠে দেখতে চায় না। আর এক্সিকিউটিভ অর্ডারে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ হোক সেটা আমরা আগেও সমর্থন করিনি, এখনও করি না। জামাতে ইসলামের রাজনীতি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ শেষের দিকে, আমরা তার তীব্র বিরোধিতা করেছি। এক্সিকিউটিভ অর্ডারে নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আদালত কিছু সাব্যস্ত করে সেটা সবাই মেনে নেবে। আর পলিটিক্যাল মাঠের অবস্থা তো বললাম, জনগণের অভিমত তো বললাম, এবং সারা বিশ্বের গণহত্যাকারী রাজনৈতিক দলগুলোর ইতিহাস তো জানা আছে। এই সংসদের উপনেতা এখন পর্যন্ত ঠিক হয়নি, কে হতে পারেন? সেটা সংসদ নেতার এখতিয়ার। একেবারে আপনাদের দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো আলোচনা বা এরকম কোনো কিছু? এটা পার্লামেন্টারি পার্টি এবং সংসদ নেতার এখতিয়ার। অনেকে ভাবেন যে আপনি হতে যাচ্ছেন, সে নিয়ে একটা আলোচনাও আছে, এই জন্য আমার মনে হয় আমি উত্তর দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এর মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক গতিপথ কি হবে, সরকারের আড়াই মাসের সাফল্য এবং সামনের দিনগুলোর চ্যালেঞ্জ এবং সামনের দিনগুলোর রাজনৈতিক গতিধারা কোন দিকে যাচ্ছে তার একটি সুনির্দিষ্ট পথরেখা আশা করছি আপনাদেরকে উপস্থাপন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।